বাড়িতে থাকতে একদম মন চায় না। এই বাড়িতে থাকলে আমি আমার ছেলেকে কখনো ভুলতে পারবো না। ওগো চলো না আমরা কোথাও চলে যাই। কোথায় যাব? যাওয়ার তো কোনো জায়গা নেই। তাছাড়া তুমি যেখানে যাও না কেন ছেলেকে কোনো দিন ভুলতে পারবে না। একমাত্র সোনার টুকরো আমাদের ছেড়ে চলে গেছে, কি করে ওকে ভুলি বলো তো? ছেলের মৃত্যুর জন্য মাঝে মাঝে নিজেকে তাই মনে হয়, আমি যদি ঠিক মতো ওর খেয়াল রাখতাম তাহলে আমার ছেলে জলে ডুবে মরতো না। আমাদের কপালটাই খুব খারাপ। ছেলেটা ছেলেটা আমি রোজ সকালে কাজে গেলে সাথে করে নিয়ে যেতাম, কিন্তু ওদিন যে কি হলো আমি নিয়ে গেলাম না। সাথে করে নিয়ে গেলে ছেলেটা আজকে আমাদের মাঝে থাকতো। সামনে পুকুর পাড়ে আমি একদম যেতে পারি না, ওইদিকে গেলে আমার বুকটা ফেটে যাচ্ছে। এত কষ্ট নিয়ে আর এখানে থাকতে ইচ্ছা করে না। এখানে থাকলে তো দুবেলা খাবার জুটবে, কিন্তু কোথাও গেলে খাবো কি, করবো কি? গতকাল বিকালে জমিতে পেঁপের চারা লাগিয়েছিলাম। চারাগুলো বেশ বড় হলে পেঁপে ধরবে। পেঁপে বিক্রির টাকা দিয়ে আমাদের সংসারটা বেশ ভালোই চলে যাবে। সংসার নিয়ে আমার আর ভাবতে ইচ্ছে করে না, যার জন্য ভাবতে হতো সেই তো নেই। বেঁচে থাকতে হলে যে কিছু করতেই হবে গিন্নি। আমরা তো কারোর কাছে হাত পাততে পারবো না। আত্মসম্মান নিয়ে বাঁচতে হলে কাজ করে খেতে হবে। আমাদের মতো মানুষের এটাই সমস্যা। এখন থেকে আমিও তোমার সঙ্গে বাইরে কাজ করতে যাব, নইলে এই বাড়িতে একা একা থাকলে আমার আরো কষ্ট হবে। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। পেঁপে গাছগুলো অদ্ভুত দেখতে হয়েছে। সবগুলো গাছ সোনালী রঙের হয়েছে, এমন গাছ আমি জীবনে দেখিনি। দাদা, একা একা এখানে দাঁড়িয়ে কি বলছো? না না, বলছি গাছগুলো যেমন কেমন অদ্ভুত দেখতে হয়েছে। হ্যাঁ দাদা, তোমার পেঁপে গাছগুলো দেখে আমার কেমন অবাক লাগে। মনে হয় জাদুর গাছ। জাদুর গাছ না হলে কি এমন সোনালী রঙের হয়? জাদুর গাছ বলে কিছু আছে নাকি? তবে এটা সত্যি যে গাছগুলো কেমন রহস্যময়। তোমার এই গাছের চারা আমাকে কয়েকটা দিও তো দাদা, আমিও লাগিয়ে দেখবো নে। অবশ্যই দেব। গাছে পেঁপে ধরুক, তারপর সেই পেঁপের চারা করে তোকে কয়েকটা দেব। তবে গাছগুলো অনেক হয়েছে, কিন্তু একটা পেঁপেও ধরেনি। আদেও পেঁপে ধরবে তো? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। পেঁপে না ধরলে সব গাছ কেটে দেব। শুধু শুধু গাছ রেখে কি হবে? তবে গাছের বয়স অনেক কম। এত কম বয়সে অবশ্য ফল ধরে না। গাছ এমনি দেখতে অনেক বড়। তা অবশ্য ঠিক। তা দাদা, বাড়ির দিকে যাবে নাকি এখানে থাকবে? বাড়ি গেলে চলো একসাথে যাই। এখন দুপুর, এত রোদের মধ্যে কাজ করতে পারবে না। না না, এই রোদে কাজ করতে ইচ্ছে করছে না। চল বাড়ির দিকে যাই। দিনকাল খুব খারাপ যাচ্ছে দাদা। অভাবের তাড়নায় মাঝে মাঝে মনে হয় ভিক্ষে করি। তারপর তো আছে বউয়ের ঘ্যাচ ঘ্যাচ। সব মিলিয়ে খুবই খারাপ অবস্থায় আছি। আমার সংসারের অবস্থাও ভালো না। তাছাড়া ছেলেটা চলে যাবার পর থেকে আমি তেমন কাজকর্মে মন দিতে পারি না। তারপর ভাবলাম এইভাবে চলবে না, তাই পেঁপের চারা লাগিয়েছিলাম। এখন দেখা যাক পেঁপে ধরে কিনা। দেখি, আমারও কিছু করতে হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। অনুজ ভাই, আমার বাড়ি তো এইদিকে। আমি তাহলে গেলাম, পরে আবার তোর সাথে কথা হবে। ঠিক আছে দাদা। মা, আমি দুদিন ধরে কিছু খাইনি। মা, আমাকে কিছু খেতে দিবি? কিন্তু বাবা, এই মুহূর্তে আমাদের ঘরে খাওয়ার মতো যে কিচ্ছু নেই। আপনি বারান্দায় বসুন, আমি ভাত রান্না করে আপনাকে খেতে দেব। তাহলে যে মা, আবার অনেক দেরি হয়ে যাবে। আমি আরেকদিন ঠিক এসে খেয়ে যাব। আপনি যাবেন না বাবা, আপনি চলে গেলে যে আমাদের অমঙ্গল হবে। একবার তো একটা বড় ক্ষতি হয়েই গেছে, নতুন করে আর কোনো ক্ষতি চাই না আমরা। কোনো ক্ষতি হবে না, দেখবি সামনে সুদিন আসবে, তোদের সংসার আলোয় ভরে যাবে। তবে মানুষের কুনজর লাগতে পারে, তাই খুব সাবধানে থাকতে হবে রে। বাবা, আমাদের জীবনে আর কখনো সুখ আসবে না। আমরা যে সবচেয়ে সেরা জিনিসটা হারিয়েছি, তাহলে আমাদের শান্তি আসবে কি করে? কে বলেছে আসবে না? আমি দেখতে পাচ্ছি তোদের হারিয়ে যাওয়া সম্পদ আবার ফিরে আসবে।
কিন্তু কিভাবে বাবা? উপরওয়ালা যে সম্পদ নিয়ে নেয় সেটা কি আর ফেরত দেয়? সরাসরি সেটা হয়, এই জিনিসটা অন্যভাবে তোদের মাঝে ফিরিয়ে দেবে। তবে তোদেরকে খুব সাবধানে থাকতে হবে, নইলে বারবার বিপদে পড়বি। অনেকদিন পর আজকে কিছুটা শান্তি পেলাম বাবা। সব সময় একটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করি, ভেবেছিলাম এইভাবেই বুঝি দিন পার করতে হবে। চারিদিক দিয়ে তোদের কপাল খুলে যাবে, তবে একটা কথা মনে রাখবি, এই কলপারে তোকে কম আসতে হবে। এই জায়গাটা তোর জন্য তেমন ভালো না। আপনি যখন বলছেন আমি সাবধানে থাকবো বাবা। এবার তাহলে আমি আপনার জন্য কিছু রান্না করি, আপনি কিন্তু এখান থেকে খালি মুখে যাবেন না। ঠিক আছে মা, এত করে যখন বলছিস আমি না খেয়ে এখান থেকে যাব না। তোমাকে বললাম দিদির বাড়িতে যাওয়ার দরকার নেই। দিদিদের এমনিতেই সংসারের অবস্থা তেমন ভালো না। অবস্থা ভালো না বলতে না খেতে থাকে না, আমাদের নিশ্চয়ই দুবেলা খেতে দিতে পারবে। দিদির যখন বিপদ ছিল একদিনও দিদির পাশে থাকিনি। এদিকে আমাদের একটু সমস্যা হতেই আমরা দিদির বাড়িতে যাচ্ছি থাকতে। দিদির বাড়িতে তো থাকার জায়গার অভাব নেই, একটা ঘরে কিছুদিন থাকবো, তারপর আমাদের সমস্যা মিটে গেলে বাড়ি চলে যাব। আমরা তো আর সারা জীবন থাকবো না। তোমারও দিদির বাড়ি আছে, তাদের অবস্থা অনেক ভালো, সেখানেও তো কয়েকদিন থাকা যেত। ও বুঝতে পেরেছি, তোমার দিদির বাড়িতে যাচ্ছি তো তাই তোমার পছন্দ না। ঠিক আছে, যাবো না, চলো বাড়ি চলে যাই। এখানে রাগের কথা কি বললাম? আমি আসলে বলতে চাইছি যে দিদিদের অবস্থা তো খুবই খারাপ, ওরা কি আমাদের এতদিন খেতে দিতে পারবে? তারপরও তো দুবেলা খেতে দিতে পারবে, এদিকে বাড়িতে থাকলে তো একবেলাও খাওয়া জুটতো না। একটা কাজ জোটাতে পারলে ভালো হতো, আজকাল কাজের খুব অভাব, লোকজন বিশ্বাস করে কাজ দিতেই চায় না। তোমার মতো একটা অলস মানুষের কেউ কাজ দেয় নাকি? রাত দিন ঘুমিয়ে থাকার খাওয়া ছাড়া কোনো কাজ আছে তোমার? কাজ তো এতদিন করতাম, 2 বছর ধরে মহাজনের দোকানে কাজ করেছি, হঠাৎ করে কাজ চলে গেলে কি করব? ঠিক মতো কাজ করো না বলেই তোমার কাজ চলে যায়। ঠিক মতো কাজ করতে না পারলে কি 2 বছর ধরে কাজ করতে পারতাম? আমার মতো কাউকে আর মহাজন পাবে না। কাজ তো গেছে বেশ কয়েকদিন হয়েছে, এর মধ্যে তো একটা কাজ জোগাড় করতেও পারতে। সত্যি বলতে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তোমার বক বক শুনতে আমার একদম ভালো লাগছে না, দয়া করে একটু থামো তো। ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। একা একা বসে কি ভাবছিস বাবা? তোর এখন সুখের দিন। দেখ গাছে কেমন পেঁপে ধরেছে, এই পেঁপে বিক্রি করে তুই বড় লোক হয়ে যাবি। কয়েকদিন আগেও গাছে কোনো পেঁপে ছিল না, এখন দেখছি প্রতিটা গাছে প্রচুর পরিমাণ পেঁপে ধরেছে। আমি না নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এই গাছে রহস্য আছে, তুই যত বেশি পেঁপে বিক্রি করবি তোর গাছে তত বেশি পেঁপে ধরবে। তুই বাড়িতে গিয়ে আজকে আর একটা সুসংবাদ শুনতে পাবি। তবে তোদের বাড়িতে কিছু আপদ আছে, যত তাড়াতাড়ি তাদের বিদায় করতে পারবি ততই তোদের মঙ্গল। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, আপনি ঠিক কি বলতে চাইছেন একটু খুলে বলুন। আমি তোকে কোনো কথা খুলে বলতে পারবো না, সরাসরি কোনো কথা আমার যে বলা নিষেধ। আমি তো নিজের ক্ষতি করে কোনো কথা বলতে চাই না। বাড়ি গিয়ে সুসংবাদ শুনবো, আবার বলছেন আমার বাড়ি নাকি আপদ আছে। কয়েকদিন আগে আমার স্ত্রীর ভাই আর তার বউ আমাদের বাড়িতে এসেছিল, কয়েকদিন থেকে চলে যাবে। ওরা হলো আত্মীয়, ওদেরকে আপদ ভাবি কি করে? অনেক সময় আত্মীয় স্বজনরা ক্ষতির অনেক কারণ হয়ে দাঁড়ায়। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। এখন বুদ্ধি করে নিজেদের সচেতন হয়ে চলতে হবে। বাবা, আমি তো সামনে বিপদ দেখতে পাচ্ছি, বিপদ থেকে রক্ষা পাবো কি করে? আপনি আমাকে পথ দেখিয়ে দিন বাবা। মানুষের যখন চারিদিক থেকে উন্নতি হয় তখন তাদের শত্রুর সংখ্যাও বেড়ে যায়। আমি তোকে আগে থেকে সাবধান করে দিলাম, এখন বিপদ থেকে কিভাবে রক্ষা পাবি সেটা তোর দায়িত্বের মধ্যে পড়ে। বাবা, আমি তাহলে এখন বাড়ি যাই, আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে। শোন, আর একটা কথা, সহজে যেন কাউকে বিশ্বাস করবি না। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন তাই হবে। আজকে যে তোমাকে বেশ খুশি খুশি লাগছে, কতদিন যে তোমাকে এত খুশি দেখিনি, তা হঠাৎ তোমার এত খুশির কারণ কি? আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি বুঝতে পারি না, তুমি সরাসরি বলো তো কি হয়েছে।
বেশ কিছুদিন আমাদের বাড়িতে একজন সাধু বাবা এসেছিলেন। আমাকে বলেছিলেন আমার নাকি হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পাবো। এখন বুঝতে পারছি উনি কেন আমাকে হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পাওয়ার কথা বলেছিলেন। দেখো দেখো, খুশিতে আমার চোখে জল চলে এসেছে। অনেকদিন পর খুব ভালো লাগছে। সাধু বাবা এই জন্য আমাকে বলেছিল আজকে আমি খুশির খবর শুনতে পাবো। ওনার কথা সত্যি হয়ে গেল। সাধু বাবা খুবই অদ্ভুত প্রকৃতির মানুষ, কেমন যেন রহস্য করে কথা বলে। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছো। আমাদের হয়তো অনেক বিপদ আসতে পারে, তা আমাদের খুব সাবধানে থাকতে হবে। উনি আমাকে বলছিল আমরা যত তাড়াতাড়ি আপদ বিদায় করব ততই নাকি আমাদের মঙ্গল। বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমাদের রাহুল আর টিনার কথা বলেছে। সত্যি তো, ওরা আর কতদিন আমাদের বাড়িতে থাকবে? এবার ওদের চলে যেতে বলবো। আত্মীয় মানুষ চলে যেতে বললে খারাপ দেখায় না, যতদিন ইচ্ছে থাকুক না। তা হয় না, আমাদের অবস্থা যদি ভালো হতো তাহলে কোনো সমস্যা ছিল না। তাছাড়া এবার থেকে আমাদেরও খরচ বাড়বে। দেখি তোমার ভাইয়ের জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আমার ভাই যা অলস, কাজকর্ম করবে বলে তো মনে হয় না। আমার পেঁপে বাগানে তো থাকতে পারে। গাছে যে পরিমাণ পেঁপে ধরেছে, আমার একার পক্ষে রোজ রোজ পেঁপে হাটে নিয়ে যাওয়া সম্ভব না। ভাইকে বলে দেখবো না, ও যদি তোমাকে সাহায্য করে তাহলে তো ভালোই হয়। তুমি যে এই পেঁপে বাগানে রাত দিন পরিশ্রম করো, তোমাকে কি কোনো টাকা পয়সা দেয়? তাছাড়া আগে তো তোমাকে তো পরিশ্রম করতে দেখিনি। হঠাৎ করে তোমার কি এমন হলো যে না করে থাকতে পারছো না কাজ? দিদির বাড়িতে বসে বসে খাই, ওদের একটু আধটু কাজ না করে দিলে কি চলে? ওরা যদি আমাকে নিজে থেকে কিছু পয়সা দেয় তাহলে আমি নিব, কিন্তু চেয়ে নিতে পারবো না। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার সব আমাকে করতে হবে। আস্তে আস্তে এই পেঁপে বাগানের মালিক তোমাকে হতে হবে। কি সব বলছো তুমি? আমি এই পেঁপে বাগানের মালিক কি করে হব? বুদ্ধি থাকলে না অনেক কিছু হয়, তোমার মাথায় তো কিচ্ছু নেই। এত মোটা বুদ্ধি নিয়ে তুমি কি করে চলো? তুমি কি বুদ্ধি খাটাতে চাইছো আমাকে বলো তো? আমি না মাঝে মাঝে তোমার কথা কিছুই বুঝতে পারি না। দিদি আবার মা হতে চলেছে, তুমি জানো এই খবরটা? হ্যাঁ জানি, আর এটা তো অনেক খুশির খবর। দিদির প্রথম সন্তান জলে ডুবে মারা গেছিল। আরে কি সুন্দর ফুটফুটে বাচ্চা ছিল। দিদির পেটের বাচ্চাটাকে নষ্ট করতে হবে। কি সব বাজে বকছো? তুমি খালি দেখবা আমি কি করি। দেখো, এই সব খারাপ কাজ করতে পারবো না। আমরা যাতে সারা জীবন এই বাড়িতে থাকতে পারি তার একটা ব্যবস্থা করতে হবে। দিদির পেটের বাচ্চাকে যদি কোনোভাবে শেষ করা যায় তাহলে দিদির তো অনেক মন খারাপ হবে। দিদির মন খারাপের সুযোগ নিয়ে আমাদের এখানে থেকে যেতে হবে, তারপর আস্তে আস্তে সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। দেখো, আবার যেন ধরা পড়ো না। ধরা পড়লেই সব যাবে। না না, তুমি আমার উপর ভরসা রাখতে পারো।